পরে যেহেতু তিস্তা এবং গঙ্গায় পানি কমিয়ে দিয়েছে, তার ফলে আরও কম আসে। এই জিনিসটাকেই ভারত কিন্তু জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে, যেটা আপনারা প্রতিবারই দেখেন যে গ্রীষ্মকালে তারা ওই পানি কম দেয়, তিস্তার পানি তো দেয়ই না, গজলডোবা দিয়ে সব পানি মহানন্দ দিয়ে চলে যায়, গঙ্গার পানিও তারা ব্যাপকভাবে নিয়ে যায়, অন্যান্য কিন্তু অনেক জায়গায় তারা বাদ করেছে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের চারিদিকে ভারতের কমপক্ষে 50টা ড্যাম, ব্যারাজ এবং অন্যান্য হাইড্রোলিক স্ট্রাকচার আছে। এর মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের পানি যখন আমাদের বেশি দরকার তখন কম দেয়, যখন কম দরকার তখন বেশি দিয়ে আপনার নানাবিধ জটিলতা সৃষ্টি করে। ফেনীর ক্ষেত্রে দেখা গেছে কিছুটা, আবার তার আগে যে সিলেটে যে বন্যা হয়েছে সেখানে কিন্তু সব পানি, ড্যামে যেসব পানি জমা থাকে সেই পানি যখন বেশি বৃষ্টি হয় পানিও ছাড়ে, বৃষ্টির পানিও আসে। সুতরাং এটা আমাদের জন্য একটা জিও পলিটিক্যাল ব্যাপার হয়ে দাঁড়াইছে। ভারতকে আমরা নদীর ব্যাপারে আমি বলবো ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না। আপনি দেখবেন যে কিভাবে এই গঙ্গা চুক্তি নিয়ে গণ্ডগোল পাকায়। 2026 সনে গঙ্গা চুক্তি এক্সপায়ার করে যাবে। এবং আপনাদেরকে আর একটা তথ্য দেই, এই যে 54টা নদী বলা হয় ট্রান্স বাউন্ডারি রিভার, সীমান্ত নদী, কিন্তু এর বাইরেও আরও অনেক নদী আছে। কমপক্ষে 100 নদী আছে যে নদী সীমান্ত নদী। 54টা নদী ধরেন রিকগনাইজড, তার মধ্যে মাত্র একটা বড় নদীর চুক্তি হয়েছে, গঙ্গা চুক্তি। আর যে ফেনী নদীর যে চুক্তি সে সামান্য 1.82 কিউসেক পানি ভারত নেয়, আর কুশিয়ারাতেও 152 কিউসেক পানি আসে, এটা মাইনর। আপনি যদি দেখেন যে 53 বছরে একটা চুক্তি হয়েছে, সবগুলি চুক্তি যদি এই হারে হইতে হয় তাহলে 2800 বছর লাগবে। অর্থাৎ ভারতের উপরে আপনি আস্থা রাখতে পারেন না যে চুক্তি করে আপনি ঠিক মতো পানি পাবেন। আমাদের পানির বিষয় হতে হবে সেলফ সাফিসিয়েন্ট, স্বয়ংভর হতে হবে, ভারতের উপর নির্ভর করা যাবে না। সুতরাং আমাদেরকে পানির ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, পানি রিজার্ভার করতে হবে, বর্ষাকালে পানি ধরে রাখতে হবে। এটা ব্যয়বহুল, এটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু এইটাই হোক আমাদের ডেল্টা প্ল্যান। যে ডেল্টা প্ল্যান করা হয়েছে নামে মাত্র ডেল্টা প্ল্যান, 70-80টা অনগোয়িং প্রজেক্টকে ডেল্টা প্ল্যানের মধ্যে দিয়ে বলা হচ্ছে যে এটা ডেল্টা প্ল্যান। কিন্তু আমি মনে করি কি আমাদের ভারত কেন্দ্রিক, ভারত নির্ভর পানি এই বিষয়ে, এগুলির বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাই যে ভারত এই যে নদীর যে পানির ফ্লোকে ম্যানিপুলেট করে এটাকে জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। এবং আরেকটা বিষয় আবারও জোর দেই যে আমাদেরকে ভারত নির্ভর থাকলে হবে না পানির বিষয়ে। অন্য বিষয় হন, পেঁয়াজের বিষয় হন, রসুনের বিষয় হন, তো পানির বিষয় হবেন না। পানির ব্যাপারে ভারত হচ্ছে একটা অবিশ্বস্ত বন্ধু। সে ব্রহ্মপুত্রের যে পানি, ব্যাপক পানি, এই পানি সে এখান থেকে ট্রান্সফার করে সে তার যে পশ্চিম অঞ্চলের যে নদী সিস্টেমের সাথে কানেক্ট করতে চায়, সেটা যদি করে তাহলে বাংলাদেশের জন্য একটা সমূহ বিপদ চলে আসবে। এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এদিকে আবার চায়না একটা সেই ব্রহ্মপুত্র, চায়নার ভিতরে যে অংশ টিবেটের মধ্যে, সেখানে কিন্তু তারা একটা সুপার ড্যাম তৈরি করছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ড্যাম। সেখানে যদি পানি ধরে রাখে এবং কোনো কারণে যদি ছেড়ে দেয় হঠাৎ করে, সেটা ভারতেরও ক্ষতি হবে, আপনার বাংলাদেশেরও ক্ষতি হবে। সুতরাং এই বিষয়গুলি আমরা একটু চিন্তা ভাবনা করি। আরেকটা বিষয়, নদীর অনেক শত্রু, বহু শত্রু। নদী আজ বিপর্যস্ত। বাংলাদেশে এই মুহূর্তে নদী আজ, সব নদী বলতে গেলে অরক্ষিত। একে রক্ষা করা দরকার এবং এই দূষণ থেকে বাঁচানো দরকার। শুধুমাত্র সেন্ট মার্টিস নিয়ে পড়ে থাকলে হবে না। সেন্ট মার্টিস ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, সেরকম তুরাগ নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, বুড়িগঙ্গা নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, বালু নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ইনফ্যাক্ট
গাজীপুর জেলার, ঢাকার বেশিরভাগ নদী ইকোলজিক্যালি ক্রিটিক্যাল, দূষিত নদী। এই নদীগুলিকে দূষণমুক্ত করার জন্য এই নদীর পাড়ে যেতে হবে, যারা দূষণ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না, মাঠে ময়দানে যেতে হবে। এই নদীকে যদি আমরা না বাঁচাতে পারি, বাংলাদেশের প্রাণ বৈচিত্র্য, বাংলাদেশের ইকোলজি, বাংলাদেশের বাস্তুতন্ত্র একটা ব্যাপক একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যাবে।